40 মিনিট। ধরণীতে অন্ধকার থেকে ধীরে ধীরে দিনের আলো ফুটছে। পাখিরা গাছের ডালে বসে কিচিরমিচির স্বরে গান গাইছে। দোতলা বিশিষ্ট বাড়ির দোতলার এক বারান্দার পর্দা সরে গেল দুপাশে তীব্রতর গতিতে। পর্দার বাহিরে বের হয়ে আসলো দুটো মাথা। পরক্ষণেই শুভ্র বর্ণের মুখের মেয়েটা ঢুকে গেল আবার পর্দার ভেতরে। কিন্তু শ্যামবর্ণের মেয়েটার ভাবাবেগ হলো না। লাফিয়ে ঝাঁপিয়ে বের হয়ে আসলো রুম থেকে। বড়সড় বারান্দায় এসে শ্বাস টেনে নিজের ভেতর নিল। হাত দুপাশে মেলে হেসে উঠল উচ্চ শব্দে। হাসির শব্দে রুমে থাকা শুভ্রবর্ণের মেয়েটা ভয় পেয়ে গেল। ভয়ের তো চোখে রুমের বাহিরে তাকাতেই বারান্দায় অবস্থিত মেয়েটা হুট করে রুমে ঢুকে ভয় দেখিয়ে দিল। শুভ্রবর্ণের মেয়েটা চোখ মুখ গোল গোল করে তাকিয়ে রইল। ভয় পাওয়ার জন্য পেছনের দিকে সরে গেল দুপা। ঠোঁট কামড়ে গোল চোখে তাকাতেই শ্যামবর্ণের মেয়েটা খিলখিল করে হেসে উঠল ভয় দেখাতে পেরে। শুভ্রবর্ণের মেয়েটা হাত বাড়িয়ে থাপ্পড় মারল শ্যামবর্ণের মেয়েটাকে। মেয়েটা পিঠে থাপ্পড় খেয়ে ঠোঁট কুঁচকে শয়তানি হাসি দিল। চোখ ছোট ছোট করে বলল, যা নামাজ পড়তে যাই ইশরাত। শ্যামবর্ণের মেয়েটা ঠোঁটে মৃদু হাসি ঝুলিয়ে এবড়ো থেবড়ো পা ফেলে আবারও বারান্দায় আসলো। বারান্দার রেলিংয়ে হাতের তালু রাখলো। সকালের মিষ্টি বাতাস এসে ছুঁয়ে দিয়ে গেল মেয়েটার শরীরে বেয়ে নেমে গেল শিরশিরানি। এক নাম না জানা অনুভূতি। সকালের এই নিস্তব্ধ পরিবেশ ভেঙে গেল অট্টহাসির শব্দে। মেয়েটা চোখ বন্ধ করে নিল। সৈয়দ বাড়ির দ্বিতীয় ছেলে সৈয়দ নাসির উদ্দিনের দ্বিতীয় কন্যা সৈয়দা নুসরাত নাসির, মানে আমি। একটু আগে যাকে ভয় দেখালাম সে আমার বড় বোন সৈয়দা ইশরাত নাসির। আমাদের যৌথ পরিবার। এখন সচরাচর যৌথ পরিবার দেখাই যায় না, বলা গেলে দেখাই যায় না। তবুও এই দেখা যায় না এর মধ্যে আমাদের পরিবার একটি। কবেই আমাদের পরিবারে ফাটল ধরতো যদি না চাচা আব্বাদের মধ্যে অটুট বন্ধন থাকতো। ও হ্যাঁ, আমাদের বাপ চাচা 4 ভাই এবং 2 বোন। সবার নিজ নিজ সন্তান রয়েছে। আমার বড় চাচা প্রায় 30 বছর ধরে দূর প্রবাসে থাকেন, ওনার ছেলেও ও স্ত্রীকে নিয়ে। বড় চাচা সৈয়দ হেলাল, ওনার 3 ছেলে। বড় ছেলে সৈয়দ জাইন, মেজ ছেলে সৈয়দ জায়ান আর ছোট ছেলে সৈয়দ আরশ। গত 12 বছর ধরে ওনারা দেশে আসেননি, বিভিন্ন সমস্যার জন্য। কবে আসবেন তাও জানি না। তারপরেও এখনো পরিবার সামলাচ্ছে বড় চাচা। বড় চাচাকে আমার বিশেষ পছন্দ না। দ্বিতীয় আমার আব্বা আর সেজ চাচা সৈয়দ সোহেব। চাচুর এক ছেলে এক মেয়ে। ছেলের নাম ইরহাম আর মেয়ের নাম অনিকা। ইরহাম হলো আমার বন্ধু আর অনিকাটা ন্যাকাহর, ধরুন। একে আমি দু চোখে সহ্যই করতে পারি না। ছোট চাচু সৈয়দ সোহেদ, ওনার 2 সন্তান, বড় মেয়ে আরিশা আর ছোট ছেলে আহান। দুটো দেখতে পুরো রসগোল্লার মতো, গুলুমুলু সাথে সাদা। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেলাম। সৈয়দ বাড়িতে আমি একমাত্র শ্যামলা বর্ণের আর সবাই সুন্দর। এক একজনের তুলনায় দেখতে সুন্দর ও শুভ্র। বড় ফুপু লুৎফা বেগম 3 সন্তানের জননী। বড় মেয়ে সাজিদা, বিবাহ হয়েছে 7 বছর আগে, এক ছেলে সন্তানও আছে। মেজ ছেলে আশিক বড় চাচার ছোট ছেলে আরশের বয়সী, ছোট মেয়ে মোমো আমার আর ইরহামের বয়সী। আমাদের ফ্যামিলিতে এত এত মানুষ, অনেক সময় আমি নিজেই ভুলে যাই ওদের নাম। যাই হোক, ও নো, আরেকটা কথা বলতে ভুলেই গেলাম। পুরো কাজিন গ্রুপে আমাকে বেয়াদ্দব নামে আখ্যা দেয়া হয়। রিলেটিভরাও আমাকে বেয়াদ্দব, অভদ্র, বেটা ছেলে মানে নামে ডাকে। কেউ কিছু বললেই বলে ওই নাছিরের বড় মেয়েটা যেমন ভদ্র, ছোট মেয়েটা তার থেকে দ্বিগুণ অভদ্র, বেয়াদব। এই বেয়াদ্দব নামটা আমার জটিল পছন্দের। সবাই যখন বেয়াদ্দব বলে আমায় ডাকে তখন নিজের কাছে ঝাক্কাস লাগে। পেছন থেকে এসে ইশরাত আমাকে চেপে ধরতেই চোখ মেলে তাকালাম। ইশরাত ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি চিন্তা করছিস? নুসরাত চুপ করে দাঁড়িয়ে রইল। সূর্য ধীরে ধীরে নিজের তেজ ধরণীতে ফেলে ধরণীকে অভিভূত করছে। বাগানে ফুলের গাছগুলো কিছুটা মিয়ে পড়েছে এই কয়েকদিনের রোদের কারণে। সকালে সে মিষ্টি বাতাস এতক্ষণে ঢাকা পড়েছে সূর্যের তেজে। ইসরাত এসে রেলিংয়ে নুসরাতের পাশ ঘেঁষে দাঁড়ালো। ঠোঁট কামড়ে চেয়ে রইল সামনের দিকে। ধীরে ধীরে সৈয়দ বাড়ির পিছঢালা উঠোনে এসে জড়ো হলেন নাসির সাহেব, সোহেব সাহেব, সোহেদ ও ঘুমন্ত ইরহাম।
সোহেবের জোর গলার আওয়াজ নিচ থেকে বারান্দা পর্যন্ত স্পষ্ট শোনা যাচ্ছে। গলা উঁচিয়ে সোহেব ইরহামকে ধমকাধমকি করছেন ঘুমানোর জন্য। ইরহাম তবুও নিভু নিভু চোখে চেয়ে আবার চোখ বুজে ফেলছে। নুসরাত মনে মনে গুনল 1 2 3। গোনার আগেই গালে দাবাং থাপ্পড় পড়ল ইরহামের। এক থাপ্পড় খেয়ে ইরহামের ঘুম হাওয়া হয়ে গেল। গালে হাত দিয়ে ঠোঁট কামড়ে চেয়ে রইল অবাক চোখে সোহেবের দিকে। এটা প্রতিদিনের কাজ। ইরহাম থাপ্পড় খেয়ে সোহেবের দিকে হা করে তাকিয়ে থাকবে, তারপর কাঁদো কাঁদো গলায় জিজ্ঞেস করবে, আব্বু মারলে কেন? আজও সেম প্রশ্ন জিজ্ঞেস করলো সোহেবকে। আব্বু মারলে কেন? আর একটা খাবি? ইরহাম দু পাশে মাথা নাড়িয়ে না করলো। সোহেব বললেন, ঘুম খেয়েছি নাকি আর একটা থাপ্পড় মারবো? এত বড় দারুণা ছেলে, ওনাকে ঘুম থেকে তুলে নামাজ পড়াতে হয়, হাঁটতে বের করতে হয়, যত সব খবিশগিরি। ইরহামের মুখ চুপসে গেল। এটা তার বাপ না মির্জাফর? তাকে থাপ্পড় মারতে একটুও হাত বাঁধে না? তার ফুলের মতো টসটসে গাল। এই লোক থাপ্পড়ে থাপ্পড়ে রক্তাক্ত করে ফেলছে। ঠোঁট কামড়ে সামনের দিকে তাকিয়ে রইল। ঘুম পূর্ণ না হওয়ার জন্য চোখের কোণ বেয়ে পানি এক ফোঁটা গড়ালো। ইরহাম হাতের তালু দিয়ে চোখের কোণ ঘষে মুছে নিল। সোহেব বকাবকি করে ভাইদের সাথে পা মিলিয়ে চলে গেলেন গেটের দিকে। ইরহাম নড়বড়ে পা বাড়ালো বাবার পেছনে। হাঁটতে হাঁটতে চোখ বারবার ঘষে নিল যাতে ঘুম চোখ থেকে চলে যায়। নুসরাত আর ইসরাত দুজন দুজনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। রোজ এই নাটক দেখতে দেখতে তারা দুজন বিরক্ত, তবুও ইরহামের বিরক্তি আসে না। ঘড়িতে সকাল 8টা বাজতেই ডাইনিং টেবিলের সামনে দেওয়ালে মোটা ঘড়িটা উচ্চ শব্দে বেজে উঠল। বাড়ির কর্ত্রীরা পা চালিয়ে খাবার নিয়ে এসে রাখতে লাগলেন টেবিলের উপর। সকল রুমের দরজা খোলা তীব্র শব্দ শোনা গেল। একে একে দপদপ করে সিঁড়ি বেয়ে নিচে নামার শব্দ হলো। 8টা 15 এসে সবাই নিজ নিজ জায়গা দখল করে নিল। নিজ নিজ প্লেট টেনে নিল নিজেদের দিকে। মেহেরুন্নিসা সৈয়দ বাড়ির কর্ত্রী, তিনি এসে বসলেন মাঝের চেয়ারে। তার বরাবর যে সোজা চেয়ার, সেটা খালি রইল, কেউ বসলো না সেখানে। মেহেরুন্নিসা দীর্ঘশ্বাস ফেললেন। ছেলেটাকে দেখেননি সামনাসামনি আজ 12 বছর হয়ে গেল। আসবো আসবো বলে 12 বছর কাটিয়ে দিল, তারপরও আশা হলো না। চোখের কোণে জমা হলো হালকা পানি। তর্জনী আঙ্গুল দিয়ে মুছে নিলেন সকলের অগোচরে। নুসরাত চোখ উল্টে নিল মেহেরুন্নিসার কাণ্ডে। এই বুড়ি অতিরিক্ত ওভার অ্যাক্টিং করে। জন্মের পর থেকে দেখে যাচ্ছে, খেতে বসে এভাবে চোখ মুছছেন বুড়িটা। নুসরাত চোখ মুখ উল্টিয়ে ভেঙিয়ে বিড়বিড় করলো, যত সব আদিক্ষেতা ভ্যাঁ ভু করে কান্না করছেন ছেলের জন্য, আর ছেলের নাই খোঁজ দেশের আসার। নাজমিন বেগম পেছন থেকে নুসরাতের মাথায় গাঁটটা মারলেন। আকস্মিক মাথায় ব্যথা অনুভব হতেই নুসরাত চোখ মুখ কুঁচকে পেছনে তাকালো। পেছনে তাকাতেই নাজমিন বেগম নিজের হাতের মধ্যে থাকা তেল নুসরাতের মুখে ঘষে দিলেন। ইসরাতের দিকে তাকাতেই দেখলো ইসরাতের মুখে তেলে জবজবে হয়ে আছে। ঠোঁট চেপে হাসার আগেই নাজমিন বেগম মুখ চেপে ধরে আবার আরো কিছু তেল মুখে ঘষে দিলেন। নুসরাতের হাসি মুখ থেকে হাওয়ার বেগে উড়ে গেল। ইসরাত হিহি করে হেসে উঠল। নুসরাত চোখ উল্টে তাকালো। নাজমিন বেগম থমথমে গলায় বললেন, দুটো মুখে কিছু না দিয়ে কি বানাচ্ছিস? মুখের অবস্থা তোদের তুলনায় ওই রহিমার ফেস ভালো। ও নিজের মুখের যত্ন নেয় তোদের তুলনায় বেশি। তোদের বাপ প্রতিদিন এসব নিয়ে ক্যাটক্যাট করে, তোদের শুনতে খুব ভালো লাগে তাই না? উফ আম্মু, ভালো লাগছে না, কথা বলো না তো। নাজমিন বেগম কিছু বলার আগেই নাসির সাহেব এসে ডাইনিং রুমে পদার্পণ করলেন। ডাইনিং টেবিলের ফিসফিস কথাবার্তা শেষ হয়ে গেল। নিস্তব্ধ হয়ে গেল চারপাশ। সবাই নিজ নিজ প্লেটের দিকে চোখ নামিয়ে নিল। আদেশের স্বরে নাসির সাহেব বললেন, খাবার দাও নাজমিন। নাজমিন বেগম স্বামীর প্লেটে রুটি, আলু ভাজি আর ডিম ভাজি দিলেন। ধীরে ধীরে সবাই নিজ নিজ প্লেটে খাবার তুলে নিল। চুপচাপ খেতে ব্যস্ত হলো সবাই। সকল নিস্তব্ধতা ছাপিয়ে মেহেরুন্নিসার স্যামসাং ওল্ড মডেলের মোবাইলে ভিডিও কল আসলো। নাসির সাহেব মায়ের দিকে একবার চোখ তুলে তাকালেন, গম্ভীর গলায় বললেন, আম্মা আপনাকে না বললাম লাঞ্চ করার জন্য, তাহলে এখনো করেননি কেন? মেহেরুন্নিসা মাছি তাড়ানোর মতো নাসির সাহেবের কথা উড়িয়ে দিলেন। ভেঙচি কেটে বললেন, আমি কানে শুনবার পারি না, তাই তো এই ইংটোন দিয়েছি। তোমারে বেশি কথা কইবার লাগবো না। এই ইংটোনে সমস্যা হইলে তুমি কানে তালা লাগাইয়া লও। নাসির সাহেব কথা বাড়ালেন না। প্লেট থেকে ডিম ভাজিকে ছুরি দিয়ে কেটে 3 পিস করলেন। 1 পিস ইসরাতের প্লেটে, 1 পিস নুসরাতের প্লেটে দিয়ে দিলেন।
মেহরুন্নিসার মোবাইলে আবারও কল আসলো। তিনি ফোন ধরে মোবাইল টেবিলের ওপর পানির গ্লাসের সাথে রাখলেন ভর দিয়ে। ওপাশ থেকে হেলাল সাহেব বললেন, আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আম্মা ভালো আছেন? বাবা, তুমি কিলান আসছো? যেরকম দেখছেন। হেলাল সাহেবের পাশ থেকে কেউ ফিসফিস করে বলল। পাপা বলে দাও না। মেহরুন্নিসা কপালে ভাঁজ ফেলে বললেন, কি কইবা হেলাল? হেলাল সাহেব ধমক দিলেন কাউকে, তারপর ভিডিওর দিকে তাকিয়ে বললেন, আম্মা একটা কথা বলার ছিল। এত হিয়ালি না কইরা আসল কথা কও আব্বা। ওপাশের ছেলেটা হয়তো বিরক্ত হলো। হেলাল সাহেবের হাত থেকে মোবাইল টেনে নিল নিজের কাছে, বড় গলায় সালাম দিল। মেহরুন্নিসা সালামের উত্তর দিলেন, জিজ্ঞেস করলেন, কি হয়েছে আরস? আরশ নাম শুনতেই নুসরাতের কপালে গাঢ় ভাঁজ পড়ল। ইসরাতের দিকে আর চোখে তাকাতেই দেখলো ইসরাতও তার দিকে তাকিয়ে আছে। ইশারায় দুবোন কিছু কথা বলে নিয়ে নিজ নিজ খাবার খেতে ব্যস্ত হলো। আরশ গম্ভীর গলায় ফোনের ওপাশ থেকে বলল, দাদি, 2 দিন পর পাপা দেশে আসছে। এটা বলতে গিয়ে পাপা বারবার থেমে যাচ্ছে। আপনাদের সবাইকে জানিয়ে আসতে চেয়েছিলেন, তাই আমি জোর করে পাপাকে কল দিয়ে জানিয়ে দিলাম। নুসরাতের কপালের ভাঁজ শিথিল হলো। হেলাল সাহেবের দেশে আসার কথা শুনে নুসরাতের মেরুদণ্ড দিয়ে বয়ে গেল আলাদা ধরনের শিরশিরানি বাতাস। হাতের রোম ধীরে ধীরে খাড়া হয়ে গেল। নুসরাত অবাক চোখে তাকিয়ে নিজের হাত পায়ের অস্বাভাবিক কম্পন দেখল। ততক্ষণে খাবার টেবিলে এক প্রকার হইচই লেগে গেছে। সবাই খাওয়া দাওয়া থামিয়ে একের পর এক প্রশ্ন করে চলেছে। মেহরুন্নিসার চোখ অশ্রুসিক্ত। সাদা শাড়ির কোণ দিয়ে চোখে জল মুছলেন। আরে দাদি, কাঁদছো কেন? এই জন্য পাপা তোমাকে জানাতে চাইনি। আরশের নিরেট গলার স্বর। মেহরুন্নিসা চোখ মুছে নিয়ে হাসলেন, জিজ্ঞেস করলেন, তোরা আইবি? আসলে কি আমাদের বিয়ে দিবে? আইসা দিমনে সুন্দর দেখা একটা মায়ের সাথে তোর আর জালিনের বিয়া। তোরা আসবি? আমি আর ভাইয়া এখনো শিওর না। আরশের শিওর না শুনে ঝিমিয়ে পড়া নুসরাত শয়তানি হাসি দিল। উৎফুল্ল হয়ে নাস্তা করতে লাগলো। হেলাল সাহেব বললেন, আম্মা নাস্তা করছো? ওই তোদের ওখানে কয়টা বাজে? এই তো 5টার আশেপাশে। নামাজ পড়েছো তুমি? দাঁড়া দেখাই। মেহরুন্নিসা মাথা নাড়ালেন। হেলাল সাহেব জিজ্ঞেস করলেন। মেহরুন্নিসা ব্যাক ক্যামেরা করতেই নুসরাত প্লেট নিয়ে উঠে দাঁড়ালো। পেছন পেছন ইসরাতও উঠে দাঁড়ালো। দুজন প্লেট নিয়ে অগ্রসর হলো কিচেনের দিকে। এই সেমরি, কই যাও? তোমাগো আব্বার সাথে কথা কও। দুজনের একজনও পেছন ফিরে তাকালো না। তাদের বইয়েই গেছে ওনার সাথে কথা বলবে। নাসির সাহেব নুসরাতকে ডাকলেন, নেই, উত্তর নেই। আরশ কপালে ভাঁজ ফেলে তাকিয়ে রইল। চোখ ছোট ছোট করে নুসরাতের পরনের কাপড় সকলের আগে নোটিস করল। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে চেয়ে রইল যে দিক দিয়ে দুই বোন গিয়েছে ওই দিকে। সৈয়দ বাড়িতে আজ আলোড়িত হয়ে আছে এক প্রকার খুশির ঝুমে। বাড়ির 3 কর্তীরা ছড়িয়ে ছিটিয়ে কাজ করছেন। একজন রুম পরিষ্কার করছেন, তো অন্যজন কিচেন সামাল দিচ্ছেন, তো আরেকজন আসবাবপত্র বের করে ডাইনিং টেবিলে সুন্দর করে সাজাচ্ছেন। মেহরুন্নিসা পান চিবোতে চিবোতে সবকিছু তদারকি করছেন। বৌদের দেখিয়ে দিচ্ছেন কিভাবে কি করতে হবে। বাড়ির মহিলারা কাজ করতে থাকলেও এই বাড়ির 4 মেয়ে এটে আছে নিজেদের রুমে। 4 জনের একজনও নিজেদের রুম থেকে বের হয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন না মা চাচিদের। বাড়ির 3 কর্তী সব কাজ নিজেরা সামাল দেওয়ার চেষ্টা করছেন। অনেকক্ষণ পর নাজমিন বেগম কিচেন থেকে ঝিমুনো পায়ে বেরিয়ে এসে বসলেন ধপ করে সোফার ওপর। মৃদু কণ্ঠে ঝর্ণা বেগমকে ডেকে উঠলেন, সেজ, যা তো গিয়ে দেখে আয় মেয়েগুলো কি করছে। আর গোসল না করলে বল তাড়াতাড়ি গোসল করার জন্য। তোদের ভাই একটু আগে ফোন দিয়ে বলল লন্ডনের ফ্লাইট কিছুক্ষণ আগেই ল্যান্ড করেছে। ঝর্ণা বেগম হাত ওড়নায় মুছতে মুছতে বের হয়ে আসলেন স্টোর রুম থেকে। ডাইনিং রুমে দাঁড়িয়ে শব্দ করে শ্বাস ফেলে দ্রুত পায়ে এগিয়ে গেলেন উপরে তলার দিকে। রুমের বাহিরে দাঁড়াতেই কানে আসলো 2 বোনের ফিসফিস কণ্ঠে কথা বলার শব্দ। সেদিকে কান না দিয়ে ঠকঠক করে শব্দ করলেন দরজার উপর। ভেতর থেকে ইসরাতের গলা ভেসে আসলো। পারমিশন আসতেই ঝটপট ভেজানো দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেন ঝর্ণা বেগম। ইসরাত আর নুসরাত তার দিকে তাকিয়েছিল। ঝর্ণা বেগম ভেতরে প্রবেশ করতেই চোখাচোখি হলো তার সাথে 2 বোনের। ওদের দিকে তাকিয়ে মুচকি হাসলেন ঝর্ণা বেগম। ঠোঁট ভিজিয়ে নিয়ে জিজ্ঞেস করলেন, কি করছো দুজন? এই তো ছোট ফুপির বিয়ের ভিডিও দেখছি। ঝর্ণা বেগম বিছানায় বসে ওনার সাহায্যে কপালের ঘাম মুছছেন। হালকা হেসে জিজ্ঞেস করলেন, এই সময় দেখছো কেন? নুসরাত বিছানায় শুয়ে পা নাড়াতে নাড়াতে জিজ্ঞেস করলো, বিয়ের ভিডিও দেখতে হলেও কি সময় দেখে দেখতে হয়?
ঝর্ণা বেগম কপাল কুঁচকালেন। নুসরাতের দিকে কুঁচকানো কপাল নিয়ে চেয়ে আওড়ালেন, তুমি এরকম কেন? একটা প্রশ্ন করলে ঘুরিয়ে আরেকটা প্রশ্ন ফিরিয়ে দাও। নুসরাত মাথার নিচে দুহাত রেখে আরাম করে শুয়ে আওড়ায়। কারণ আমি এরকম, তাই আমি এরকম। ইসরাত ল্যাপটপের দিকে ইশারা করে ঝর্ণা বেগমকে। ছোট 3টি বাচ্চাকে দেখিয়ে জিজ্ঞেস করে, এই ছেলেটাকে? কোন ছেলে? ওই যে ফুপির ডান পাশে যে দাঁড়িয়ে আছে। ওহ, ও ও তো আরশ, তোমাদের বড় বাবার ছেলে। ওকে চিনতে পারছো না? চিনতে পারবো কিভাবে? কথা হলে তো চিনতে পারবো। লাস্ট 12 বছর আগে দেখা হয়েছে, কথা হয়েছে। মেবি লাস্ট 12 বছর আগেই। চেহারা নকশা কেমন ছিল তাই তো ভুলে গিয়েছি। ভ্যাচকানো মার্কা মানচিত্রের মতো চেহারা ছিল। ঝর্ণা বেগম মৃদু হাসলেন নুসরাতের কথায়। সতর্ক করে বললেন, মেজো আপার কানে গেলে নুসরাত তোমার পিঠে 2 ঘা পড়বে, মনে রেখো। ইয়া আল্লাহ, দেখো তোমাদের গোসল করার জন্য বলতে এসে গল্প করতে বসে গিয়েছি। যাও যাও, গোসল করতে যাও। মেজো আপা পরে আমাকে বকবে। বৌমা, হুম, কয়টার ফ্লাইটে আসবেন দ্য গ্রেট সৈয়দ হেলাল সাহেব অ্যান্ড হিজ সন্স? ওদের লন্ডনের ফ্লাইট 10 মিনিট আগেই এসে পৌঁছেছে। মেজো ভাই কল করে বললেন। এখন কয়টা বাজছে বৌমা? ঘড়ির দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করছো কয়টা বাজে? তোমাদের নিয়ে আর পারা যায় না। আহ, বলো না কয়টা বাজছে। এত কথা বলো না তো। তুমি তো জানোই আমি বেশি কথা বলা পছন্দ করি না। ঝর্ণা বেগম ভেঙচি কাটলেন নুসরাতকে। ঝটপট রুমের বাহিরে বের হতে হতে গলার আওয়াজ বাড়িয়ে বললেন, 1:15। ঝর্ণা বেগম বের হওয়ার আগে ইসরাত আবারও পিছু রেখে জিজ্ঞেস করলো, লন্ডনের ফ্লাইটে ওরা আসবে কেন? ঝর্ণা বেগম মাথায় হাত রেখে ঈষৎ চোখ কুঁচকে বললেন, আরে বোকা মেয়ে, ফ্রান্স থেকে আসলে সোজা ঢাকায় আসতে হবে। ফ্রান্সের ফ্লাইট সিলেটে এখনো করা হয়নি, কিন্তু ট্রানজিট ফ্লাইটের মাধ্যমে আসা যায়। তাই ওরা ফ্রান্স থেকে 2 ঘন্টা জার্নি করে লন্ডন আসছে, এরপর সরাসরি সিলেট আসছে। বুঝেছো? এবার আমি যাই। 1 মিনিট, ওরা চাইলে তো সোজা ঢাকা চলে আসতে পারতো, তাহলে এত পেঁচিয়ে আসার মানেটা কি? ওসব তোমাদের বড় বাবার কারসাজির নিম্নমানের একটা উদাহরণ। এরপরে কি কি হয় শুধু দেখো। আর কিছুক্ষণ পর তো এখানে এসে পড়বেন, তখন দেখে নিও। ঝর্ণা বেগম কথা শেষ করে বের হয়ে যাওয়ার পর নুসরাত ইসরাতকে ধাক্কা দিল গোসলে যাওয়ার জন্য। ইসরাত নুসরাতকে ধাক্কা দিল। একজন আরেকজনকে ধাক্কা দিতে থাকলো গোসলে যাওয়ার জন্য। কিছুক্ষণ পর হার মেনে গোসল করতে চলে গেল ইসরাত। বিছানার মধ্যে অলস ভঙ্গিতে পড়ে রইল নুসরাত। বোঝা গেল গোসল করার কোনো তাড়া নেই তার। রুম থেকে চিৎকার করে ইসরাতের উদ্দেশ্যে বলল, 1 ঘন্টা হওয়ার আগে গোসল থেকে বের হবি না। বের হলে তোকে বারান্দায় ঝুলিয়ে রাখবো রেলিং এর সাথে। দোতলা থেকে হেলে দুলে সিঁড়ি বেয়ে নুসরাত ড্রয়িং রুমে আসলো। মেহরুন্নিসাকে পান বানাতে দেখে এগিয়ে গেল তার দিকে। তারপরেই কোনো আগাম বার্তা ছাড়া ধূপ করে মেহরুন্নিসার নিকট গিয়ে গায়ে গা লাগিয়ে বসে গেল। মেহরুন্নিসা কিঞ্চিত বিরক্ত হলে নুসরাতের এরকম ঘেঁষাঘেঁষি দেখে বিরক্তি নিয়েই বললেন, এই তুই আমার লগে লাইগা বইসস কে? নুসরাত হাসল। মেহরুন্নিসার আরও একটু গা ঘেঁষে বসে কর্কশ কণ্ঠে বলল, আরে বুড়ি, এত তেজ দেখাও কেন? যেভাবে চ্যাট করে উঠতেছো মনে হচ্ছে আমাকে একটা বিয়ে দিয়ে রাখছো। এখন আমি জামাইরে ঘরে রাখা আয়সা তোমার সাথে ঘেঁষাঘেঁষি করতেছি। মেহরুন্নিসা তেতানো মেজাজ নিয়ে তারসা গলায় জিজ্ঞেস করলেন, তোরে বিয়া করবো কেটা? আমাকে বিয়ে করার জন্য কি লোক কম পড়ছে? একটু বাইরে তাকালে দেখতে পাবে আমার জন্য কত পোলা মজনু হইয়া ঘুরতেছে। আইসে তোর জন্য পোলা মানুষ দিবানা হইয়া ঘুরবো। ওই মজনুই তোর জন্য দিবানা হইব, আর কেউই হইব না, বুঝছস? উফ দাদা, এরকম করছো কেন? তাইলে কি করম? তোর সাথে বইলাতে আমারে? ভালোবেসে আদর করে কথা বলবে, এরকম করবে না। শুধু চিরবির করে ওঠো কেন? মনে হয় তোমার উপর কেউ গুঁড়ো মরিচ ছিটিয়ে দিয়েছে। ওরে আমার নবাব জাতি, ওনার সাথে আদর করে কথা বলতে হবে। নুসরাত কিছুক্ষণ চুপ করে বসলো। তারপর আরও একটু মেহরুন্নিসার দিকে এগিয়ে গিয়ে কানের কাছে ফিসফিস করে ডেকে উঠল, দাদা। মেহরুন্নিসা নুসরাতকে ঠেলে সরিয়ে দিয়ে অনীহার সহিত বললেন, কি দাদা? আমি তোর দাদি, এই কথা কতবার মনে কয়রান তাওয়ান লাগবো। নুসরাত মেহরুন্নিসার কথায় কান না দিয়ে বিরক্ত করার জন্য আবার ভেঙে বলে উঠল, আচ্ছা মনে থাকবে দাদা দাদা। এভাবে বলে গান শুরু করলো। কিয়তকাল পর মুখ শক্ত করে নিয়ে সিরিয়াস হয়ে গেল। তারপর মেহরুন্নিসাকে জিজ্ঞেস করলো, দাদা, আজ শুনলাম তোমার নাতিরা নাকি দেশে আসছে। মেহরুন্নিসা নুসরাতের থেকে সরে বসতে বসতে বললেন, তো কি হয়েছে তোর?
ঈশা করছিস নাকি আমার নাতিগো? আমি কেন ঈর্ষা করব তোমার নাতিদের? আমার মনে হয় খেয়ে দে কাজ নেই, এসব ঈর্ষা করার থেকে আরো বড় বড় কাজ আমার কাছে আছে। সামান্য ঈর্ষা করে আমি এই নুসরাত আমার টাইম ওয়েস্ট করি না। মেহেরুন্নিসা নুসরাতের কথায় ফোড়ন কেটে বললেন, কাজ তো নাই তোর, সারাদিন নাচানাচি করিস, কোনো কাজ কাম তো করিস না। বিয়ের পর জামাইয়ের বাড়ি গিয়া কি করবি? যখন ধাক্কা দিয়া বাহির কইরা দিবনে তখন বুঝবা আসল মজা। নুসরাত হাসতে হাসতে মেহেরুন্নিসার গায়ে ঢলে পড়ল, হাসি তোড়ে মৃদু কণ্ঠে আওড়ালো, আরে বুড়ি, চিন্তা করো না, আমার কাছে একটা আইডিয়া আছে। আর কাজ কাম না করলে জামাইদের বাড়ি থেকে বের করে দিতে পারবেন। কিভাবে? তোমার ছোট নাতিকে বিয়ে করে নেব। কথাটি বলে হা হা করে হাসতে লাগলো নুসরাত। আবারও হাসতে হাসতে মেহেরুনের গায়ে ঢলে পড়ল। মেহেরুন্নিসা বিরক্ত হয়ে নুসরাতকে ঠেলে দূরে সরিয়ে দিলেন। হাত উঁচু করে বললেন, গা ঘেঁষা ঘেঁষি করবি না, আরেকবার করলে খুব খারাপ হইব তোর সাথে। মেহেরুন্নিসার কথা পাত্তা দিল না নুসরাত। হেসে উড়িয়ে দিল মাছি তাড়ানোর ভঙ্গিতে। গোসল শেষ করে ইসরাত উপরের তলা থেকে নিচের তলায় নামছিল। মেহেরুন্নিসা ইসরাতকে খেয়াল করে বললেন, আমার সোনা নাতনিটা আইছে, ওর মতো হইতে পারিস না, সারাদিন শুধু হাহা হিহি করিস। নুসরাত একবার বোনের দিকে তাকালো তো একবার দাদির দিকে তাকালো। দাদির মুখ খুশি খুশি। নুসরাত তার কারণও জানে, এত হাসি কেন মেহেরুন্নিসার মুখে। মেহেরুন্নিসা হাত বাড়িয়ে ইসরাতকে টেনে এনে নিজের পাশে বসালেন। ইসরাতের দিকে ইশারা করে বললেন, ওর মতো কাপড় পরতে পারিস না, সারাদিন বেটা ছেলেদের মতো ঘোরাঘুরি করিস, তোরে বিশ্রী দেখতে লাগে। নুসরাত বোনের কাপড়ের দিকে তাকালো। হালকা নীল রঙের থ্রি পিস পরিধান করেছে, সাথে ম্যাচিং ওড়না ও সালোয়ার পরেছে। প্রসাধনী ছোঁয়া নেই গোলাকৃতি সাদা মুখটায়। ইসরাতের দিকে অদ্ভুত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে হা হা করে হেসে উঠল। হাসার সাথে নিজের গায়ে দু একটা থাপ্পড় মারল। কাউচে থাপ্পড় মেরে মেরে জিজ্ঞেস করলো, তোকে দেখতে আসছে নাকি যে এত সুন্দর হয়ে সেজেগুজে ঘুরছিস? আঙ্গুল তুলে ইসরাতকে ভেঙিয়ে হা হা করে হাসতে লাগলো। মেহেরুন্নিসা হাত তুলে নুসরাতের বাহুতে আঘাত করলেন। রাগী কণ্ঠে বললেন, এই তুই আমার নাতনিটারে নিয়ে হাসছিস কা? চুপ, হাসি বন্ধ কর। হাতে মার খেয়ে মুখ বন্ধ করে নিল নুসরাত, কিন্তু হাসি থামালো না। হাত দ্বারা মুখ ঢেকে মুচকি মুচকি হাসতে লাগলো। এটা তার অভ্যাস। কেউ হাসতে মানা করলে বা সিরিয়াস মোমেন্টে তার হাসি ঠোঁটের নিচে আটকায় না, ঠুস করে বের হয়ে আসে দাঁতের ফাঁক গলে। তাই এবারও তাই হলো। মৃদু শব্দে হিহি করে হেসে উঠল। মেহেরুন্নিসা ভ্রু কুঞ্চিত করে বললেন, দেখালো বেলে হাসটার অবস্থা, মার খাইয়া ও হাসতাছে। নুসরাত ইসরাতের দিকে হাসি থামিয়ে তাকালো কিছুক্ষণ। দু বোন চোখাচোখি করে নিয়ে ওপর নিচ মাথা নাড়ল। তারপর আকাশ বাতাস কাঁপিয়ে দুই বোন হাহা করে হাসতে লাগলো। মেহেরুন্নিসা মুখ ফুলিয়ে তাকালেন ইসরাতের দিকে, মিনমিন করে বললেন, তুইও? দুপুর 2টায় সৈয়দ বাড়িতে এক এক করে 3টা গাড়ি প্রবেশ করলো। পার্কিং এরিয়ায় গাড়ি পার্ক করার পর প্রথম গাড়ি থেকে নামলেন লুৎফা বেগম, ওনার 2 ছেলে মেয়ে, ছোট মেয়ে মমল চৌধুরী এবং মেজ ছেলে আশিক চৌধুরী। দ্বিতীয় গাড়ি থেকে নামলেন লুৎফা বেগমের বড় মেয়ে সাজিদা চৌধুরী, তার স্বামী শুভ মির্জা এবং ছেলে শুভ্র মির্জা। তৃতীয় গাড়ি থেকে নেমে আসলেন মাহমুদা এবং ওনার স্বামী সারোয়ার। এই দম্পতির কোনো সন্তান নেই। সৈয়দ বাড়ির সবাই দরজার সামনে এগিয়ে গেলেন মেহমানদের এগিয়ে নিয়ে আসার জন্য। বাড়ির মেজ কর্ত্রী নাজমিন বেগম, বাড়ির সেজ কর্ত্রী ঝর্ণা বেগম এবং বাড়ির ছোট কর্ত্রী রোহিণী বেগম, সাথে ইসরাত, অনিকা, আহান, আরিশা। নাজমিন বেগম চোখ ঘোরালেন সবার দিকে, কাউকে খুঁজলেন। বাড়ির মানুষের ভিড়ে কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তিকে হয়তো খুঁজে পেলেন না। তাই না খুঁজে পেয়ে মুখে অসন্তোষ ভাব ছেয়ে উঠল নাজমিন বেগমের। ইসরাতের কাছে এসে ফিসফিস করে জিজ্ঞেস করলেন, নবাব জাদি কই? ইসরাত মায়ের দিকে শান্ত চোখে তাকিয়ে নম্র কণ্ঠে বলল, রুমে। ছোট্ট করে জবাব দিল। বাড়তি কোনো শব্দ ব্যয় করলো না। বাড়তি শব্দ ব্যয় করলেই আরও একটা কথা বাড়বে, আর সে এখন বাড়তি কথা বাড়াতে চাচ্ছে না। তাই তার জবাব টুকরো মাত্র, যা ওকে ঢেকে নিয়ে আয়। ইসরাত আবার ছোট্ট শব্দে আচ্ছা বলে চলে গেল দোতলায়। নাজমিন বেগম অপেক্ষা করতে লাগলেন 2 মেয়ের, কিন্তু দুজনের একজনও নিচে আসলো না। নাজমিন বেগম বিড়বিড় করলেন, ওই বোকাটা মনে হয় নিজের সাথে বসিয়ে রেখে দিয়েছে, আসতে দিচ্ছে না। একে নিয়ে আমি কি করব? সকলে বাসায় প্রবেশের পর কুশল বিনিময় করলেন।
সবাইকে ড্রয়িং রুমে বসানো হলো। বাড়ির কর্ত্রীরা এক এক করে নাস্তা দিতে শুরু করলেন মেহমানদের। এর মধ্যে নাসির সাহেবের কল আসলো আবার। নাসির সাহেব বললেন, আমরা ইতিমধ্যে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, আধ ঘন্টা লাগবে বাসায় পৌঁছাতে, বলে ফোন রেখে দিলেন। নাজমিন বেগম নিচতলা থেকে তাড়া দিলেন যে যে গোসল করেনি করে নিতে। অনিকা ড্রয়িং রুম থেকে নিজের রুমের দিকে চলে গেল রেডি হওয়ার জন্য। নাজমিন বেগম যাদের উদ্দেশ্যে বললেন, সেজ, আমি একটু আসি, তুই আর ছোট একটু এই পাশটা সামলা। নাজমিন বেগম দোতলার সবার প্রথমের বেডরুমে গেলেন। গিয়ে খেয়াল করলেন ইসরাত মোবাইলে ফেসবুক স্ক্রল করছে আর নুসরাত বিছানার নিচের দিকে মাথা দিয়ে বিছানার উপর পা রেখে শুয়ে আছে আর কাকের মতো কাকা করে গান গাইছে। জানতো যদি নুসরাত রানী বাঁচবে, কতদিন বানাইতো 5 তলা বিল্ডিং কোরিয়ার রঙিন। নাজমিন বেগম ধমকের স্বরে নুসরাতের গানের মাঝখানে বলে উঠলেন, এই, তুই এখনো গোসল করিসনি? এই যা গোসল করতে। হাত তুলে মারার জন্য এগিয়ে গেলেন বিছানার দিকে নাজমিন বেগম। আরে মা, যাচ্ছি বলে নুসরাত এক লাফে বিছানা থেকে নেমে বাথরুমের দরজা দিয়ে ভেতরে ঢুকে গেল। তারপর শক্ত হাতে শব্দ করে দরজা লাগিয়ে দিল নাজমিন বেগমের মুখের উপর। ইসরাতের দিকে তাকিয়ে নাজমিন বেগম বললেন, কাপড় চেঞ্জ কর, কাপড় থেকে নতুন কাপড় পরে নিবি। আম্মা, এটা তো নতুন। চেঞ্জ করতে বলেছি মানে চেঞ্জ করবি। আমি তোমাকে আদেশ দিয়েছি, জিজ্ঞেস করিনি ইসরাত? ইসরাত হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়ল। সন্তুষ্ট হয়ে নাজমিন বেগম কিচেনে চলে গেলেন। নাজমিন বেগম চলে যেতেই ওয়াশরুমের দরজা খুলে মাথা বের করলো নুসরাত। রুমের চারিদিকে মাথা ঘুরিয়ে দেখলো নাজমিন বেগম আছেন কিনা। ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে কুকু করে শব্দ বের করলো মুখ দিয়ে। নুসরাতের এই রকম অদ্ভুত শব্দ বের করা দেখে ইসরাত মাথা ঘুরিয়ে ওয়াশরুমের দিকে তাকালো। ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আম্মা চলে গিয়েছে? হুম। ইসরাতের বলতে দেরি হয়েছে। লাফ দিয়ে বিছানার উপর নুসরাতের আসতে দেরি হয়নি। নুসরাতকে বিছানায় উঠে বসতে দেখে ইসরাত জিজ্ঞেস করলো, তুই গোসল করবি না নুসরাত? না, এখন করব না। তো কখন করবি? মেহমান তো প্রায় চলে এসেছে। সন্ধ্যার সময় করব। আর এরা কিসের মেহমান? এদের আমি মেহমান মনে করি না। তুই একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে দিচ্ছিস না এদের। চিল ব্রো, চিল। এদের বেশি পাত্তা দিবে না। পাত্তা দিলেই মাথায় চড়ে বসবে। সো বি কেয়ারফুল। আচ্ছা। কথা শেষ হওয়ার পর নিচে গাড়ি আসার শব্দ হলো। দু বোন নিজেদের দিকে তাকিয়ে এমন ভাব করলো যেন ওরা কোনো মেহমান না। তারপর ঠাস করে বিছানায় শুয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থাকলো নুসরাত। আর ইসরাত মোবাইল স্ক্রল করতে লাগলো। মে মাসে দুপুরবেলায় কাঠফাটা রোদে শরীর পুড়ে যাওয়ার উৎপাত। 12 বছর পর বাড়ির বড় ছেলে ও তার সন্তান ফিরে আসছে, আর তা নিয়ে এই বাড়িতে চলছে রমরমা তোড়জোড়। বাড়ির নিচতলা থেকে নাকি কানার শব্দ শোনা যাচ্ছে কখন থেকে। নুসরাত বিরক্ত। মুখের অবস্থা এমন কেউ তিতা পাতার রস মুখে ঢুকিয়ে দিয়েছে, তাই মুখ দিয়ে বর্তমানে বের হয়ে আসছে শুধু তিতা কথা। এইভাবে কান্না করার কি আছে ভাই? এদের এই এক সমস্যা, যদি কোনো ব্যক্তি বিদেশ যায় কাঁদে, আবার আসলেও কাঁদে। কি ভাই, এদের কেউ থামা। আমার মাথা ব্যথা করছে গত 8 ঘন্টা যাবত এদের নাটকের কান্না শুনতে শুনতে। বিরক্তিতে জবর্গীয় শব্দ বের হয়ে আসলো নুসরাতের মুখ দিয়ে। ইসরাত শান্ত প্রকৃতির হওয়ায় নিজের মনের কথাগুলো কারোর সাথে প্রপারলি শেয়ার করতে পারে না। অনেকক্ষণ ধরে গাইগুই করছিল কিছু বলার জন্য, কিন্তু চুপচাপ থাকার দরুন মুখ ফুটে কথাগুলো জিহ্বার বাহিরে বের হতে পারছিল না। নুসরাত তা লক্ষ্য করলো, তাই তিক্ত কণ্ঠে ইসরাতকে শুধায়, কি হয়েছে? অনেকক্ষণ ধরে দেখছি মুচড়ামুচড়ি করছিস। আসলে নকলে তোকে বলতে বলেছি। কি বলবি সেটা বল। নুসরাতের তীক্ষ্ণ আওয়াজে ইসরাত চুপ হয়ে গেল। তারপর আবার নতুন উদ্যোগে বলে উঠল, নিচে যাবি না বড় আব্বু আর ফুপির সাথে দেখা করতে? অনেকক্ষণ হলো তো এসেছে। নুসরাত চোখ রাঙালো। এর মানে সোজা কথায় না করে দিল। ইসরাত চোখ মুখ করুণ করে তাকালো। শান্ত কণ্ঠে নুসরাতকে জিজ্ঞেস করলো, আমি তোর বড় না তুই আমার বড়? অবভিয়াসলি তুই বড়। তুই কি জানিস না এটা? আজও প্রশ্ন করিস, ভুলে গেছিস নাকি? ইসরাত নুসরাতের কথায় চোখের মনি ছোট ছোট করে তীক্ষ্ণ কণ্ঠে ঝটপট জিজ্ঞেস করলো, তাহলে আমায় কেন চোখ রাখাচ্ছিস? বোনকে রেগে যেতে দেখে নুসরাত নড়ে চড়ে বসলো। সোজা হয়ে বসতে বসতে বলল, আচ্ছা রাগ করিস না, শোন একটা কথা বলি। কি? নুসরাত বড় ছোট এই টপিক কেটে দিল। অন্য টপিক নিয়ে কথা বলা শুরু করলো ইসরাতের। তুই এদের থেকে দূরে থাকবি। এরা এক একটা বিষধর সাপ। সুযোগ পেলে ছোবল দিতে দেরি করবে না, বিশেষ করে বড় ফুপির থেকে। ইসরাত কিছু বলতে নিলে নুসরাত থামিয়ে দিল ইশারা করে।
নিজের কণ্ঠের শক্ততা বজায় রেখে বলে উঠল, আগে শেষ করতে দে, তারপর তোর বক্তব্য দিবি। ইসরাত মাথা নাড়ল উপর নিচ। নুসরাত ফিকে হয়ে যাওয়া অবিচল কণ্ঠে বলে ওঠে, আর বিলেত ফেরত ওই কালো সাদা বিলাইয়ের থেকে দূরে থাকবি, আর বড় আব্বুর থেকেও ওই ব্যাডার সাথে কথা বলবি না। এত বছর খোঁজ নিল না, এখন আসছেন ভালোবাসা দেখাইতে। দেখবি এখন ভালোবাসা ভাতের ফ্যানার ন্যায় উতলে পড়বে। এদের আশেপাশে যেতে তোকে যেন না দেখি, দূরে থাকবি। বড় আব্বুকে আমার মোটেও পছন্দ না। ওরা আবার কি করেছে তোর সাথে? তুই বুঝবি না, ওদের আশেপাশে যাবি না। তুই এত সুন্দরী, তোর নজর লেগে যাবে। যা, কি সব বলিস? এসিটা অন কর। না। তাহলে ফ্যানটা চালা। না, বিল উঠে যাবে। তুই তো আর বিল দিবি না, আব্বু দিবে। আহা, বুঝিস না কেন? সঞ্চয় করছি এখন থেকে ভবিষ্যতের জন্য। তুই এত অলস কেন? বলে দে এখান থেকে উঠতে পারবি না। আর আব্বুর টাকা সঞ্চয় করে কি হবে? আমরা ছাড়া কে খাবে? জানিস, তাহলে বলিস কেন কাজের জন্য? আব্বার টাকা আমি খাবো, হয়েছে? এখন চুপ। অন্যদিকে সকলের সাথে কুশল বিনিময় শেষে নিজেদের মধ্যে কথা বলছিল সৈয়দ বাড়ির লোকেরা। হেলাল সাহেব অনিকা আর আরিশাকে ডেকে নিজের পাশে বসালেন। হালকা হেসে বললেন, মায়েরা আমার কেমন আছো? আলহামদুলিল্লাহ বড় আব্বু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পড়াশোনা কতদূর? আমি এবার এইচএসসি দিয়েছি, আর আরিশা এসএসসি ক্যান্ডিডেট। ভালো, ভালো করে পড়াশোনা করো। রেজাল্ট ভালো হলে তোমাদের উপহার দেওয়া হবে। সেটা বুঝলাম, কিন্তু ফ্রান্স থেকে আমাদের জন্য কিছু নিয়ে আসেননি? এনেছি মা, এনেছি। তোমাদের জন্য না এনে আমি থাকতে পারি? ইসরাত নুসরাত কোথায়? আসছি পর্যন্ত দেখতে পেলাম না। আপুরা রুমে বড় আব্বু। ও। তাদের কথার সমাপ্তি ঘটল গম্ভীর রাশভারী গলার আওয়াজে। আব্বু, আমার রুমটা দেখিয়ে দিলে ভালো হতো। এই জাইনকে কেউ তার রুম দেখিয়ে দাও। লুৎফা বেগম ছুটে আসলেন তখন। দোতলার ডান পাশের প্রথম বেডরুম পাড়ি দেওয়ার সময় রিনরিনে মেয়েলি গলা শোনা গেল। নিচে যাবি না বড় আব্বুর ফুপির সাথে দেখা করতে? ফর্মাল শার্ট ও প্যান্ট পরিহিত সুঠাম দেহের এক পুরুষ উঠে দাঁড়ালো সোফা থেকে। শান্ত অথচ গম্ভীর গলায় বলল, আপনারা কথা বলুন, আমি রুমে যাচ্ছি। আরিশা, প্লিজ আমাকে আমার রুমটা দেখিয়ে দাও। দোতলায় গিয়ে শুনতে পেল আরশ কর্কশ গলায় কেউ কাউকে শাসাচ্ছে। বিলেত ফেরত কালো সাদা বিলাইদের থেকে দূরে থাকবি। আরিশা। নিজের রুমের দিকে হাঁটতে হাঁটতে বলল আরশ। আরিশা শুনতে পায়নি, তাই আরশ আবারও ডেকে উঠল, আরিশা। জি ভাইয়া। এই রুমে কে থাকে? জি, বড় আপু আর মেজো আপু। একটু আগে কার গলার স্বর শোনা গিয়েছিল? মেজো আপুর ভাইয়া। ও, ওকে বলে দেবে আস্তে আস্তে কথা বলতে। মেয়েরা এত জোরে কথা বলে না, আমার পছন্দ না মেয়েদের গলার আওয়াজ নিজ রুমের বাহিরে যাওয়া। জি ভাইয়া। এবার তুমি যেতে পারো। আরিশা বের হয়ে গেলে আরশ রুমের দরজা লাগিয়ে দিল। বন্ধ করে রাখা শ্বাস নিল এতক্ষণে। অতঃপর ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেল। দুপুর 3টা। রুমের দরজায় নক পড়লো। ইসরাত দরজা খুলে বাইরে তাকিয়ে দেখলো অপরিচিত ব্যক্তি দরজায় দাঁড়িয়ে আছে। কে আপনি? ইসরাতের কাছে মুখের ডিজাইনটা চেনা পরিচিত মনে হলো। আরে, আমাকে চিনতে পারছো না? আমি জায়ান, তোমাদের কাজিন। চঞ্চল চিত্তে বলে উঠলো শ্বেত বর্ণের ছেলেটা। ওহ, জায়ান ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কেমন আছো? জি ভালো। তোমার নামটা জানতে পারি? আসলে চিনতে পারছি না, অনেক দিন পর, না না, অনেক বছর পর দেখা। আমি ইসরাত। ভাইয়া আসুন না, ভেতরে আসুন। জায়ান রুমের ভেতর প্রবেশ করে দেখলো বেশ পরিপাটি করে রাখা। বিছানায় বসতে গিয়ে চোখ পড়ল মেঝেতে। সেখান থেকে চুল দ্বারা আবদ্ধ একটি মাথা বের হয়ে আসলো। মেয়েটি মুখ থেকে চুল সরাতে সরাতে বলল, কোন বাল এসছে এই অসময়ে আমাদের রুমে? নুসরাত, গালাগাল করতে না করেছি না, তারপরেও তুই গালাগাল করছিস। মানুষ চোখে লাগে না তোর? চারদিকে চোখ ঘুরিয়ে নুসরাত শোধায়, কোথায় মানুষ? জায়ানকে হঠাৎ করে খেয়াল করলো সে। জায়ানের উপর থেকে নিচ পর্যন্ত চোখ বুলিয়ে নিয়ে জানতে চাইলো, এ আবার কে? ও জায়ান ভাই, আমাদের কাজিন। জায়ান? এ আবার কে? কখনো তো নাম শুনিনি। আচ্ছা যাই হোক, কেমন আছেন? আমি জানি আপনি ভালো আছেন, কষ্ট করে আর বলতে হবে না, ভালো আছেন বলে এখানে আসতে পেরেছেন। তুমি তো দেখি আমার তুলনায় বেশি কথা বলো। এতদিন জানতাম শুধু আমি বেশি কথা বলি, এখন দেখি তুমিও। তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। আপনার কথা শেষ হলে আপনি আসতে পারেন। কি বলছি, এবার নিজের রুমে যান। আর কতক্ষণ আমাদের রুমে থাকবেন? নুসরাত, এটা কি ধরনের অসভ্যতামি? আচ্ছা তাহলে আসি ইসরাত। জায়ান চলে গেল। এর মধ্যে নাজমিন এসে বলে গেলেন দুপুরের খাবার খাওয়ার জন্য। নুসরাত এমনভাবে বসে থাকলো যেন আজ বোম মারলেও এখান থেকে উঠবে না। আর 10 মিনিট পর নিচ থেকে আবারও ডাক এলো খাবার খাওয়ার জন্য।
ইসরাত নুসরাতকে টেনে নিয়ে যেতে নিলে নুসরাত বলল, আরে বোন দাঁড়া, ওড়না তো নিতে দে। রুমের ভেতর এসে ওড়না ভালোভাবে মাথায় পেঁচিয়ে নিচে নামলো নুসরাত। ধীরে ধীরে হেঁটে অগ্রসর হলো যেখানে দলবদ্ধ হয়ে বসে আছেন হিলাল সাহেব, লিপি বেগম আর মেহেরুন্নিসা। ইসরাত চোখ নিচের দিকে নামিয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম বড় আব্বু, ভালো আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। মা, তুই কেমন আছিস? জি, আমি ভালো আছি। ইসরাতের পেছন থেকে নুসরাত বের হয়ে আসলো, সালাম দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। হেলাল সালামের উত্তর দিয়ে দুজনের দিকে তাকিয়ে রইলেন। মেহেরুন্নিসার দিকে তাকিয়ে বললেন, ইসরাত কোনটা আর নুসরাত কোনটা? অনেক বছর পর দেখা, আর ভিডিও কল দিলে তো ওরা কখনো কথা বলতো না। তুই কোনটা বড়? নুসরাতের দিকে আঙ্গুল দ্বারা ইশারা করে বললেন। ওইটা নাসিরের বড় মেয়ে। আর ইসরাতের দিকে ইশারা করে বললেন, ও ছোট মেয়ে। ধর, ওইটা ছোট মাইয়া, ওইটা বড় মাইয়া। নুসরাতকে দেখে মনে করেছিলাম ও ইসরাতের তুলনায় তো ও লম্বা, তাই আর কি। জাইন আর আরশের সাথে দেখা করেছো? জি না। সবাই দেখে ভাইবা লয় বড় ডারে ছোট আর ছোট ডারে বড়। নাজমিন খাবার দিতে এসে দেখলেন নুসরাত ব্যাগি জিন্স সাথে ক্রপ টপ, চুলগুলো কোনোভাবে খোপা করে মাথায় ওড়না পেঁচিয়ে নিচে চলে এসছে। দেখে মনে হচ্ছে 6-7 মাস ধরে খাবার খায়নি। নাজমিন বেগম নুসরাতকে সতর্ক বার্তা দিয়ে বললেন, তোর পিঠে অনেক মার পড়বে নুসরাত। এইসব কি পড়েছিস? তুই গোসলও করিসনি, ফকিন্নির মতো চেহারা নিয়ে মানুষের সামনে আসলি কিভাবে? তোর যদি এই ব্যাটা ছেলে মার্কা কাপড় আমি না জ্বালাই তাহলে আমার নাম বদলে দিস। নাজমিন বেগম চিবিয়ে চিবিয়ে নুসরাতের কানে কানে বলে চলে গেলেন কিচেনে। সাথে ইসরাতকেও চোখ দেখাতে ভুললেন না। এর মানে তোরও হচ্ছে। ইসরাত জিজ্ঞেস করলো, ভাইয়ারা কোথায়? ওরা একটু খেয়ে রুমে চলে গিয়েছে রেস্ট করার জন্য। ও, নুসরাতকে দেখিয়ে বললেন লিপি বেগম। ও মনে হয় কম কথা বলে। হ বৌমা হ, ও কম কথাই বলে। দেখালেও কেমনে চুপ মাইরা আসছে বেটা ছেলে। আচ্ছা আমি আসছি, আমার কিছু কাজ আছে, আপনারা ইশরাতের সাথে কথা বলেন। শার্টের বোতাম লাগিয়ে নিচের দিকে নামছিল আরশ, আর উপরের দিকে উঠছিল নুসরাত। চুলের খোপা খুলে যাওয়ার জন্য চুলে বান করছিল। মাঝ সিঁড়িতে আরশের বাহুর সাথে হালকা ঘর্ষণ হয় নুসরাতের। নুসরাত সেদিকে ভ্রুক্ষেপ না করে সিঁড়ি বেয়ে উপরে রুমের দিকে চলে যায়। আরশ পেছনে ফিরে তাকালো কার সাথে ঘর্ষণ লেগেছে দেখার জন্য। লম্বা ফিনফিনে শরীরের একটা মেয়ে অতি দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠছে দেখল। আরশের কাছে মনে হলো মেয়েটার কাছে ধাক্কা লাগাটা নিতান্তই স্বাভাবিক বিষয়। বিড়বিড় করে আওড়ালো, একবার সরি বলার প্রয়োজন বোধ করলো না, বেয়াদব মেয়ে। নিচে নেমে ইসরাতের সাথে দেখা হলো। কুশল বিনিময় শেষে বলল, মাম্মা, আমি মাহাদির সাথে দেখা করতে যাচ্ছি, ফিরতে লেট হবে। কথা শেষ করে বাড়ির বাইরে চলে গেল আরশ। শুভ জিজ্ঞেস করলো, কি গো শালিকা গন, কোথায় ছিলে এতক্ষণ? রুমে ছিলাম দুলা ভাই, আপনারা কখন এলেন? ওই তো সবার সাথে। ইসরাত তো নিচে ছিল, বলেনি তোমায়? হ্যাঁ বলেছিল, ভুলে গিয়েছিলাম। চলুন দুলা ভাই, বাহির থেকে হেঁটে আসি। চলো শালিকাগণ। বাগানে গিয়ে সাজিদা আর মমর সাথে দেখা হলো নুসরাত আর ইসরাতের। মম খেলা করছিল শুভ্রর সাথে, সাজিদা তাদের পাশে বসে মোবাইল স্ক্রল করছিল। সাজিদা আর মমর সাথে কুশল বিনিময় করার পর নুসরাত ইসরাত শুভ্রের সাথে খেলা করতে লাগলো। শুভ্রের সাথে খেলা করতে করতে নুসরাত শুধালো, কি রে মোমো, দেখাও হয়েছে বিদেশিদের সাথে? দেখা করেছি। তুই দেখা করেছিস? না এখনো করিনি, রাত এমনিতেই দেখা হবে। জানিস জায়ন ভাইয়া আর জাইন ভাইয়া দেখতে একই রকম। এই গাধি, ওরা জমজ, এজন্য এরকম দেখতে। নুসরাত কথা শেষ করে মমর মাথায় গাঁটটি মারল। মাথায় হাত বুলিয়ে মম বলল, উফ, মানুষ কেন? বলদের মতো কথা বললে মার খাবি। আকস্মিক বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করলো। সাজিদা আকাশের পানি চেয়ে বিরক্তির সহিত বলে উঠল, গরমের দিনে এসব কি হয়? সকালেরও তো বিকেলে বৃষ্টি। এর মধ্যেই জোরালো বাতাস শুরু হলো। বাতাসের সাথে কিছুটা বৃষ্টির বেগও বাড়ল। সাজিদা ও ছেলেকে কোলে তুলে বাড়ির ভেতর চলে গেল। মামু আর শুভ কথা বলতে বলতে ভেতরে চলে গেল। ইশরাত, আমার জুতোগুলো নিয়ে বাসার ভেতরে যা, আমি বাড়ির পেছনের দিকে যাচ্ছি। এখন আবার কোথায় যাচ্ছিস তুই? আসছি, বাগানে একটু কাজ আছে। বলতে বলতে নুসরাত হাওয়া হয়ে গেল। এর মধ্যে মুষলধারে বৃষ্টি শুরু হলো। ইসরাত দৌড়ে বাড়ির ভেতর যেতে গিয়ে থেমে গেল, কারণ পেছন থেকে কেউ তার হাত চেপে ধরেছে। ধীরে ধীরে পেছন ফিরে তাকিয়ে দেখলো একটা ছেলে তার হাত চেপে ধরে দাঁড়িয়ে আছে। ভ্রুকুচকে তাকালো ইসরাত। কিছু জিজ্ঞেস করতে যাবে এমন সময় গমগমে পুরুষালী গলার স্বরে পুরুষটি জিজ্ঞেস করলো, বৃষ্টিতে ভিজছে কেন সে?
পুরুষ কণ্ঠটি কানে বজ্রপাত করলো। ইসরাত নিজের হাত ছাড়িয়ে আনলো লোকটার কাছ থেকে, চোখ নিচের দিকে নামিয়ে নিল চুপচাপ। বৃষ্টির টপটপ পানিতে ভিজে যেতে থাকলো ইসরাত ও পুরুষটি বিরক্তি নিয়ে তাকালো গোলগাল বিশিষ্ট মেয়েটির দিকে। একটা প্রশ্নের উত্তর দিতে এত সময় লাগে? নিজ মনে ভাবলো। অপেক্ষার অবসান ঘটিয়ে উত্তর আসলো মেয়েটার কাছ থেকে। আমি বৃষ্টিতে ভিজছি না ভাইয়া। ছোট্ট উত্তর করে বাড়ির ভেতর প্রবেশ করলো। পুরুষটি ভ্রুকুচকে তাকিয়ে রইল ইসরাতের যাওয়ার দিকে। তাকে কি মেয়েটা চিনতে পারেনি? হয়তোবা। অনেক বছর পর দেখা হওয়ার জন্য। রাতের খাবার এক এক করে খাওয়া হলো। প্রথমবারে খেতে বসলো সৈয়দ বাড়ির পুরুষেরা ও ছেলেরা। দ্বিতীয়বার বসলেন বাড়ির মেয়েরা ও মহিলারা। খাওয়া দাওয়া শেষে পুরুষেরা সবাই নিজ নিজ রুমে চলে গেলেন। মহিলারা কিচেনের কাজ শেষ করে রুমে চলে গেলেন। রাত 2টা। টার্গেট সিরিজ দেখছিল নুসরাত। লাস্ট পর্ব দেখা শেষে বিছানা থেকে উঠে বসলো। শরীর ম্যাজ করার জন্য হাত উপরের দিকে তুলে শরীরের আলসি কমালো। পাশে তাকিয়ে দেখলো ইসরাত পাকিস্তানি ড্রামা দেখছে। ঘুমাবি না? ঘুমোবো একটু পর, এটা শেষ করে। নুসরাত ইসরাতকে ছেড়ে দিল ওর মতো। রুমের দরজা খুলে বের হলো। পুরো বাড়ি অন্ধকার দেখলো। হাত দিয়ে হাতড়ে সিঁড়ির দিকে গেল। অন্ধকারে নুসরাতকে দেখতে কিছুটা ভূতের মতো মনে হলো। নিজের পেছন থেকে হাঁটার শব্দ শুনে হালকা ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো নুসরাত। অন্ধকারে পরিষ্কার মুখ দেখা না গেলেও শরীরের গড়নে মনে হলো কোনো পুরুষ হাঁটা থামালো। পুরুষটাকে জায়ান মনে করে ডাকলো। জায়ান ভাইয়া। অপর পাশ থেকে কোনো শব্দ ভেসে আসলো না। উত্তর আসতে না দেখে নুসরাত আর কোনো কথা না বলে সিঁড়ি বেয়ে নিচে নেমে যেতে লাগলো। অন্ধকার থাকায় পা পিছলে পড়ে যেতে নিতেই পুরুষালী হাত কোমর পেঁচিয়ে ধরলো। এমন সময় মেহরুন্নেসা নিজের রুম থেকে বের হলেন। মেহরুন্নেসার রুমের আলো এসে নুসরাতের চোখের ওপর পড়লো। হাত দ্বারা নিজের মুখ ঢাকা দিল নুসরাত আলোর হাত থেকে বাঁচার জন্য। ততক্ষণে পুরুষালী হাতের বাহিরে চলে এসছে সে। কি রে, দুটো কি পিরিত করতাছস? আকস্মিক এমন প্রশ্নে নুসরাত ভয় পেয়ে গেল। মেহরুন্নেসার অগোচরে বুকে ফু দিয়ে চোখ নাক বিকৃত করে নুসরাত বলল, দাদা এসব কি বলো? তাইলে দুইটা এখানে কি করস? তোমাকে এক্সকিউজ দিতে আমি বাধ্য নই। মেহরুন্নেসার পাশ দিয়ে যাওয়ার সময় শরীর দিয়ে হালকা ধাক্কা দিল। মেহরুন্নেসাও কম যায় না। তিনি হাত তুলে ঠাস করে নুসরাতের পিঠে থাপ্পড় মারলেন। থাপ্পড় খেয়ে পেছন ফিরে তাকালো না। মেহরুন্নেসাকে রাগানোর জন্য হেসে উঠল নুসরাত। দাদা তোমার হাতে জোর কমে গিয়েছে, একটু ব্যথা লাগেনি। বুড়ি হয়ে গিয়েছো বোঝাই যাচ্ছে। হাঁটার তালে খোপা করা চুলগুলো পিঠের ওপর ছড়িয়ে পড়ল। আরশ তাকিয়ে থাকলো ফিনফিনে শরীরের মেয়েটা যাওয়ার দিকে। দুজনের কথোপকথন পেছনে দাঁড়িয়ে এতক্ষণ শুনছিল সে চুপচাপ। এই ঝগড়ুটে মেয়ের মুখ দেখার ইচ্ছে জাগলো। ইচ্ছেকে ধামাচাপা দিয়ে কিচেনের দিকে গেল। মেহরুন্নেসা কখন থেকে আরশের পেছনে পড়ে আছে নুসরাত আর তার মধ্যে এতক্ষণ কি হচ্ছিল জানার জন্য। আরশ কফি বানাতে বানাতে বলল, কিছু চলছিল না। আমি জানি তোগো মধ্যে কিছু চলতাছে। দাদি, কোনো কিছুই চলছে না। তুমি আজব কথাবার্তা বলছো। ওই মেয়ের মুখ পর্যন্ত আমি এখনো দেখিনি, আর তুমি কি না কি ভেবে বসে আছো। তোমার চিন্তা ভাবনা ঘড়ির কাঁটার তুলনায় আরো দ্রুত চলে। একটু আগে দেখলাম তোরা দুইটা জোরাজোরি করতাছিস। এখন আমারে বুড়ি পাইয়া বোকা বানাইবার চাও। তুমি কি নাটক দেখাইলা আরস? আর মুখ দেখনি এইটা আমারে বিশ্বাস করবার কও? আমি বুঝি, সব বুঝি। আজগুবি কথাবার্তা বলো। কি বুঝো তুমি? যাও ঘুমোতে যাও। ঘুমের চোখে কি দেখতে কি দেখেছো, আর নাটক কি দেখাবো? আজব কথা বলো দাদি। মেহরুন্নেসাকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে আরশ ওনার রুমে ঢুকিয়ে দিল। আরস আমি সব দেখা লইছি। কাল সকালে বাহিরে কইমু তুই আর নুসরাত ইন্টু পিন্টু করতাছিলি। মেহরুন্নেসার কথা মাছি দাঁড়ানোর ভঙ্গি করে উড়িয়ে দিল আরশ। আচ্ছা, এখন ঘুমিয়ে পড়ো। গতকাল সকালে যা করার করো, যা বলার বলো। এখন ঘুমাও তো দাদি, ঘুমাও। রৌদ্রোজ্জ্বল সকাল। হাতে পানির পাইপ নিয়ে ইসরাত বাগানে পানি দিচ্ছিল। অতিরিক্ত গরম পড়ায় রোদের তাপে গাছগুলো মুচড়ে যাচ্ছে। হঠাৎ বাড়ির দিকে চোখ গেলে দেখতে পেল গ্রে কালার শার্ট, ব্ল্যাক কালার প্যান্ট পরিহিত সুঠাম দেহের পুরুষ হেঁটে এদিকেই আসছে। ইসরাত চোখ আলগোছে সরিয়ে নিল। কি করছো? বাগানে পানি দিচ্ছি, দেখতে পাচ্ছেন না ভাইয়া? না, এমনি জিজ্ঞেস করলাম। নাস্তা করে ফেলেছ? এখনো করিনি, একটু পর করব ভাইয়া। চলে আসো, একসাথে নাস্তা করব। আমি এখনো নাস্তা করিনি। ইসরাত কথা না বাড়িয়ে জাইনের সাথে বাড়ির ভেতর গেল। নাস্তার টেবিলে বসতেই অনিকা এসে নাস্তার টেবিলে জাইনের সাথে লেগে বসলো। নাস্তা করেছিস? হ্যাঁ করেছি। ভাইয়ের সাথে একবার করে নাও। ইসরাত, তোমাকে কিছু দিব? না ভাইয়া, লাগবে না, আমার শেষ।
জাইনের মুখ চুপসে গেল। ইসরাত নাস্তা শেষ করে নিজের রুমের দিকে চলে গেল। রুমে গিয়ে নুসরাতকে মুচড়ামুচড়ি করতে দেখলো। মাথা বিছানার দিকে দিয়ে বালিশ চেপে ধরে শুয়ে আছে। শরীরে হাত দিয়ে তা পরীক্ষা করে দেখলো স্বাভাবিক আছে কিনা। ফজরের ওয়াক্তে নামাজের পর থেকে পেট ব্যথার জন্য কান্না করছিল। শরীর ঠিক থাকলে এতক্ষণে কথা বলতে বলতে কান ঝালাফালা করে দিত। এমন সময় রুমের দরজায় নক পড়লো। দরজা খোলা আছে, ভিতরে এসো। আরশ বাহিরে দাঁড়িয়ে রইল, ভেতরে কাউকে শুয়ে থাকতে দেখে। ইশরাত, তোমার ল্যাপটপটা একবার দেয়া যাবে? আসলে ব্যবসার কিছু ডকুমেন্টস তোমার ল্যাপটপে আছে, চাচা বলল। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি ভাইয়া। বইয়ের টেবিলের ওপর থেকে ইসরাত ল্যাপটপ এনে দিল আরশকে। পাসওয়ার্ড কি? 1421918120। ভাইয়া যদি ভুলে যান তাহলে নুসরাতের নামের অ্যালফাবেটের সংখ্যাটা আকারে গুনে নেবেন। ও, ওরকম সাপের মতো পেঁচিয়ে শুয়ে আছে কেন? নুসরাতের শরীর খারাপ করেছে। ইশরাত, ওকে বলবে যাতে চুলগুলো বান করে রাখে। সবসময় অগোছালো থাকে ওর চুল, আর কি রকম লাগে দেখতে। ইসরাত নুসরাতের দিকে তাকিয়ে দেখলো মাঝামাঝি আকারের লম্বা চুলগুলো অগোছালো ভাবে মুখের উপর পড়ে একপাশ ঘুরে রেখেছে। মেয়েটাকে বলেও চুল বান করা যায় না, এই জন্যই আম্মু মাঝে মাঝে দু একটা থাপ্পড় মারে। দরজার সামনে থেকে চলে যেতে গিয়ে আবারও ফিরে এলো আরশ। ভাইয়ার কি কিছু দরকার? আর ওকে বলে দেবে ছেলেদের মতো জিন্স আর টি শার্ট না পরতে, মেয়ের মতো 3 পিস না হলে কুর্তা পরতে। আমার পছন্দ নয় মেয়েদের এসব কাপড় পরা। ও অনেক শব্দ করে কথা বলে, মেয়ে মানুষ গলা ফাটিয়ে কথা বলাও আমার পছন্দ নয়। আর এসব করলে ওকে বলবে আমার সামনে না পড়তে, পরে আমি কিছু বলে দিলে ভালো হবে না। ঠিক আছে ভাইয়া। কথাগুলো বলে আরশ চলে গেল বড় বড় পা ফেলে। ইসরাত বিড়বিড় করে বলল, ওদের যদি সামনাসামনি দেখা হয় তাহলে কি হবে? নুসরাত তো কারোর কথাই শোনার পাত্রী নয়। এবার মনে হচ্ছে বাড়িতে তৃতীয় বিশ্বযুদ্ধই লেগে যাবে একদম। বিড়বিড় করা শেষে ইসরাত রেডি হতে গেল। ইসরাত চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? ইসরাত শোনা, রাগ করে না, রাগ করলে তোমায় লাগে আরো ভালো। ইসরাত পায়ে জুতো খুলে হাতে নিল। এতদিন ধরে এর আজব আজব কথা শুনে বিরক্ত। জুতো খুলে ঢিল মারল ছেলেটার মাথায়। নিশানা ঠিকঠাক, ছেলেটার মাথা বরাবর গিয়ে পড়লো জুতো। ছেলেটা হয়তো বুঝতে পারেনি ইসরাত জুতো খুলে ঢিল মারবে। আকস্মিক এমন ঘটনায় ছেলেটা হতভম্ব হয়ে তাকিয়ে থাকলো। ইসরাত বাপায়ের জুতো খুললো পিটানোর জন্য। পিটানোর আগেই বাইক নিয়ে শো করে পাশ কাটিয়ে চলে গেল ছেলেটা। বেবি, আজকে মনে হচ্ছে তোমার মাথা গরম। আগামীকাল দেখা করবো বেবি। ফ্লাইং কিস দিয়ে বলল বাই বাই। ইসরাত হাতে 5 হাত দূরে বাইক থামিয়ে আবার বলল, বেবি, কাল দেখা করব। আজ তুমি ভার্সিটি যাও, কেমন? শালা বদমাস, আরেকদিন হাতের কাছে পাই পিটিয়ে তোর অবস্থা কি করি দেখিস। আর যে মুখ দিয়ে ফ্লাইং কিস দিচ্ছিস না, ওই মুখই আমি বাকিয়ে দিব। জুতো পড়তে পড়তে চিৎকার করে বলল ইসরাত। বেবি টাটা, বাই বাই। বাইক নিয়ে শো করে চলে গেল ছেলেটা। নাজমিন বেগম রুমে এসে দেখলেন নুসরাত এখনো ঘুমিয়ে আছে। হাত দিয়ে ধাক্কা দিলেন, নরম সুরে বললেন, কিছু খাবার খেয়ে নে। খাবো না, পেট ব্যথা করছে। এখনো কমেনি? না। যা গিয়ে শাওয়ার নিয়ে আয়, আমি গরম পানি করছি। শাওয়ার নিলে ভালো লাগবে। কিছু খাবারও খেয়ে নিবি। খাবো না। চুপচাপ নেমে এসে টেবিলে বসবি, আমার যেন তোকে আবার ডাকতে না হয়। নুসরাত তেড়ামি করলো না। পেট ব্যথার জন্য কথা বলতে ইচ্ছে হচ্ছে না। বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। নাস্তা শেষ করে চুপচাপ রুমে যাওয়ার পথে মেহরুন্নিসা পেছন থেকে ডাকলেন। রোবটের মতো হেঁটে গেল দাদির রুমে। মেহরুন্নিসা হাত দিয়ে দেখিয়ে দিলেন ওনার পাশে বসার জন্য। আজ আর গায়ে লেগে বসলো না নুসরাত, নির্দিষ্ট দূরত্ব রেখে বসলো। আজ এত চুপচাপ হইয়া রইছস কে? পেট ব্যথা করছে। মেহরুন্নিসা বুঝে নিলেন যা বোঝার, প্রতি মাসে এরকম হয়। পেট ব্যথার জন্য 2-1 দিন বাচাল মেয়েটা চুপচাপ হয়ে যায়। মেহরুন্নিসা এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। অনুশোচনায় তার ভেতর দগ্ধ। সময় থাকতে কেন মানুষ বুঝে না, পরে গিয়ে সেটা জন্য আফসোস করতে হবে। তাহলে এরূপ ভুল করতো না কেউই। মেহরুন্নিসা পান চিবোতে চিবোতে ভাবলেন, বাড়িতে বড় চাচা বড় ভাইরা থাকায় আজ আর চিৎকার করছে না, না হলে চিৎকার করে বাড়ি মাথায় তুলে ফেলত। মেহরুন্নিসা মাথায় হাত বুলিয়ে দিলেন নুসরাতের, দোয়া পড়ে ফু দিয়ে দিলেন। কইমা যাইব পেট ব্যথা আইস রাইতের মধ্যে, চিন্তা করবার লাগবো না। আর আরশের থাইকা দূরে থাকিস, ও তোরে মনে হয় পছন্দ করে না। নুসরাত শুধু মাথা নাড়ল। পেটে এক হাত চেপে নিজের রুমের ভেতরে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দিল। আরও শেষে ছিল ল্যাপটপ দেওয়ার জন্য। নক করার আগে ঠাস করে দরজা লাগানোর জন্য অপমানিত বোধ করলো। আমাকে অপমান করার জন্যই দরজা লাগিয়েছে এভাবে।
নিজ মনে মন গড়া কথা ভেবে নিল আরুষ। উপাসের মেয়েটা জানতে পারলো না দরজার বাহিরে কেউ দাঁড়িয়ে আছে। ইসরাতের ভার্সিটি থেকে বের হয়ে দেখা হলো জায়ান আর মমর সাথে। দুজন ফুচকা খেতে বের হয়েছে। জাইন ইসরাতকে জিজ্ঞেস করলো এই এরিয়ার ভেতর কোনো ফুচকা হাউস বা রেস্টুরেন্ট আছে কিনা। ইসরাত সানন্দে উত্তর দিল, সামনে একটা শপিং মলের উপরের 3য় তলায় দারুণ ফুচকা পাওয়া যায়, দুজন ওখানে গেলে যেতে পারো। ইসরাত বাড়ির ভিতর প্রবেশ করে দেখলো ড্রয়িং রুমে মাহাদি বসে আছে। সালাম দিল মাহাদিকে ইসরাত। মাহাদিও সালামের উত্তর দিল। ইসরাত কোনো শব্দ ব্যয় না করে পাশ কাটিয়ে চলে গেল। লিপি বেগম কিচেন থেকে ডেকে বললেন আরশকে নিচে আসার জন্য বলতে মাহাদি এসেছে। আরশের রুমের বাহিরে থেকে ইসরাত বলল, ভাইয়া আপনার ফ্রেন্ড আসছে, বড়াম্মু বলেছে নিচে যাওয়ার জন্য, আপনার ফ্রেন্ড ড্রয়িং রুমে বসে আছে। ইসরাত মেহমানের কথা বলে রুমে চলে গেল। বিছানায় তাকিয়ে দেখলো নুসরাত শুয়ে আছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 2টা বাজে। পেট ব্যথা কমেছে? কমেছে। আরেকটা ওষুধ খেয়ে নিস। আচ্ছা। কথা বলা শেষ করে শাওয়ার নিতে চলে গেল ইসরাত। শাওয়ার শেষ করে বের হয়ে আসলো ওয়াশরুম থেকে। ইসরাত লেডিস গেঞ্জি আর প্লাজো পরেছে। নুসরাত ইসরাতকে জ্বালানোর জন্য বলল, আজ কিভাবে গেঞ্জি পরলি? দাদা দেখলে অজ্ঞান হয়ে যাবে। আর সুশীল নাতনি এসব কিভাবে পড়ছে? ও তো এসব করতে পারে না। ওএমজি। ধুর, গরম প্রচুর লাগছে। গরমের কারণে কি মারা যাব? রুম থেকে বের হলে 3 পিস পরবো। তুই দাদির মতো ঠেস দিয়ে কথা বলা শিখে গিয়েছিস? নুসরাত বোনের কথা মাছি দাঁড়ানোর ভঙ্গি করে উড়িয়ে দিল। এসব কথা সে পাত্তা দেয় না। আরে মাহাদি এহসান খানের পদধূলি কিভাবে আমাদের বাড়িতে পড়লো? হয়েছে, নাটক বন্ধ করো। আগামীকাল আসার জন্য বললি, কোনো দরকার? না, তেমন কিছু না, ছোটখাটো দরকার, রুমে গিয়ে বলছি। এর মধ্যে লিপি বেগম ও রোহিণী নাস্তা নিয়ে হাজির হলেন। নাস্তা টেবিলে রেখে কিচেনে চলে গেলেন 2 বন্ধুকে একা ছেড়ে দিয়ে। অনিকা ওপর থেকে একটা অপরিচিত ছেলেকে বসে থাকতে দেখে দৌড়ে নিচে নেমে আসলো। চেনা নেই জানা নেই ছেলেটার গায়ে গা লাগিয়ে বসে গেল। আরশ চোখ বড় বড় করে তাকিয়ে অনিকাকে ধমক দিল। বজ্রকণ্ঠে ধমক শুনে বাড়ির কর্তীরা কিচেন থেকে বের হয়ে আসলেন। আরিশা, ইরহাম, ইসরাত, জায়ান সবাই দোতলা থেকে দৌড়ে নিচে নেমে আসলো। অনিকার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, ও ম্যানার্স জানে না, ওকে ভালো করে ম্যানার্স শিখিয়ে দেবে। আর আনিকা তুই, তোকে যেন দ্বিতীয়বার এমন করতে না দেখি। দেখলে তোর গালগুলো থাপ্পড়ে লাল করে ফেলবো। অসভ্য মেয়ে। বড়দের সাথে কিভাবে থাকতে হয় কেউ শেখায়নি? ওকে চিনিস তুই যে ওর সাথে লেগে বসেছিস? সবাই ওপর থেকে নিচতলায় নেমে আসলেও নুসরাত ওপরের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আরশকে দেখতে লাগলো। ওখান থেকে দাঁড়িয়ে সকলের অগোচরে আরশকে মিডল ফিঙ্গার দেখিয়ে বলল, উনি বাল করবেন। শালার এত ভাব কোথায় থেকে আসে? ইসরাতের চোখ হঠাৎ 2য় তলার দিকে গেল। মুখ দিয়ে বেরিয়ে আসলো, মেয়েটা এসব কি করছে? নিশ্চুপ পরিবেশে ইসরাতের কথা অনেক জোরালো শোনালো। সবাই ইসরাতের চোখ অনুসরণ করে উপরে তাকিয়ে দেখলো আস্তে আস্তে হেঁটে নুসরাত রুমের দিকে যাচ্ছে। আরশ ভ্রুকুচকে তাকিয়ে থাকলো শ্যামবর্ণের মেয়েটার পেছন দিকে। আজও মুখ দেখতে পারল না সে। নাজমিন বেগম ডাকলেন খাবার খেতে। নাজমিন বেগমের কথার উত্তর রুম থেকে চিৎকার করে দিল, এখন খাবো না, খিদে পাইনি। তুমি খেয়ে নাও আম্মা। ইসরাত রুমে আয়, কথা আছে। বিড়বিড় করে বলল আরশ। কি বেয়াদব বড় বোনের নাম ধরে ডাকে। এই মেয়ের দেখেই আনিকা বেয়াদব হচ্ছে। পাশে দাঁড়িয়ে শুনছিল মাহাদি। মাহাদি কণ্ঠ নিচে নামিয়ে বলল, ওর কি দোষ? তুই দেখছি মেয়েটাকে পছন্দই করিস না। গতকাল রাতে মেয়েটার বিষয় নিয়ে আমাদের বাসায় এসে চিটচিট করেছিস, আর আজও মেয়েটা তোর সাথে নিজে থেকে এসে কথা না বলার জন্য তোকে পাত্তা দিচ্ছে না। তোর মতো এত সুন্দর একটা ছেলেকে, তাই তুই ওর উপর জেলাস, তাই না? ভেরি ভেরি ব্যাড আরশ। তুই ওর এত পক্ষ নিচ্ছিস কেন? তুই আমার ফ্রেন্ড না ওর ফ্রেন্ড? তোর বোনের। কি? দুপুরের খাবার শেষে সবাই যে যার রুমে রেস্ট করতে চলে গেল। ইসরাত ছাদে গিয়ে শ্বাস নিল। মুক্ত বাতাসে শ্বাস নিয়ে নিজেকে কেমন মুক্ত মুক্ত লাগছে। ছাদের প্রাচীর ঘেঁষে দাঁড়ালো। কোনো জায়গায় রং উঠে গিয়ে শ্যাওলা পড়ে গিয়েছে। বাড়ির ছাদ থেকে ফসলের জমি দেখা যায়। ফসলের জমি খালি পড়ে আছে। পেছন থেকে কারোর পায়ের শব্দ শুনে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো ইসরাত। জাইনের হাতে সিগারেট আর লাইটার দেখে চুপচাপ পাশ কাটিয়ে চলে যেতে চাইলো, কিন্তু তা সম্ভব হলো না। ডিস্টার্ব করলাম? না ভাইয়া, ডিস্টার্ব কেন করবেন? না, মনে হলো আমি আসতেই তুমি চলে যাচ্ছ। তেমন কিছু না, আমি চলে যেতাম আপনি না আসলেও। তোমার সাথে তো কথা হয়নি, তোমার বিষয়ে বলো। আহা হয়ে তাকালো ইসরাত। নিজের বিষয়ে কি বলবে? কোনো প্রশ্ন না করলে ইসরাতকে চুপ থাকতে দেখে জাইন জিজ্ঞেস করলো, এবার কোন ক্লাসে? ডিপ্লোমা করছি। ভালো। কি নিয়ে ডিপ্লোমা করছো? আর সেমিস্টার কত?
ফ্যাশন ডিজাইনিং। 7 সেমিস্টার শেষ হবে এবার, আর কিছুদিন পর এক্সাম। নিশ্চুপ পরিবেশ, দুজন মানবী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। ইসরাত জাইনকে স্পেস দিয়ে নিচে চলে গেল। তার জন্য বেচারা সিগারেট খেতে পারবে না, এটা তো সে মেনে নিতে পারে না। জায়ান নিচতলা থেকে চিৎকার করে সবাইকে ডাকছে ফুচকা খাওয়াতে নিয়ে যাওয়ার জন্য। রেস্টুরেন্টে যাবে, সবাইকে রেডি হতে বলছে। ইসরাত যাওয়ার জন্য অমত প্রকাশ করলো। জায়ান কাউকে ছাড়ার পাত্র না, বগল দাবা করে সবাইকে নিয়ে যাবে। চিন্তা যখন করেছে একবার, এখন সবাইকে নিয়ে এই বাড়ির বাইরে পা রাখবে। জাইন, তুইও আমাদের সাথে জয়েন কর। এই সকল আনহেলদি খাবার আমি খাই না, তুই জানিস। তোরা যা, গিয়ে এনজয় কর। অনিকা কিছুটা ন্যাকামি করে ডাকলো। ইসরাত মুখ বিকৃত করলো। এ আবার নতুন নাটক শুরু করেছে। চোখের পাতা ফেলতে ফেলতে বলল, ভাইয়া আসো না আমাদের সাথে, অনেক মজা হবে। রেস্টুরেন্টে টেবিলে সবাই গোল হয়ে বসে আছে। জাইনের এক পাশে অনিকা, অন্য পাশে ইসরাত। জাইন মোবাইল স্ক্রল করছে। জাইনের এখানে আসার কোনো ইচ্ছে ছিল না। এসব মেয়েলি জিনিসে তাকে নিয়ে আসার কি প্রয়োজন ছিল সে বুঝে না। এই জাইনটা হয়েছে মেয়েদের মতো। ফুচকা আবার ছেলেরা খায় নাকি? চেয়ার থেকে উঠলো জাইন, রেস্টুরেন্টের সামনের করিডোরে গেল। পকেট থেকে গ্যাস লাইট ও সিগারেট বের করলো জাইন। সিগারেট ঠোঁটে গুজে টান দিয়ে ধোয়া নাক মুখ দিয়ে বের করলো। আশপাশ দেখতে গিয়ে কাছের দেওয়ালের বাহিরে চোখ আটকালো ইসরাতের। হৃৎপিণ্ডের বেগ হালকা বাড়লো, গোলাপি ঠোঁটগুলো কেঁপে উঠলো। হাত দ্বারা হাতে চিমটি কাটলো নিজেকে। নিজের চোখ সংযত করে ফিরিয়ে আনলো টেবিলের ওপরে। চোখ নামিয়ে টেবিলের দিকে তাকিয়ে থাকলো। জাইনের মোবাইলে কল আসলো। পকেট থেকে মোবাইল বের করার পর ওয়ালপেপারে ভেসে উঠল লাভ। কল ধরে সিগারেট ঠোঁটে গুজলো। বাংলাদেশের ঋতুর এখন ঠিক ঠিকানা নেই। গ্রীষ্মকালে এখন বৃষ্টি হয়, আর শীতকালেও বৃষ্টি হয়। আকাশের দিকে তাকিয়ে এ সকল চিন্তা ভাবনা করছিল নুসরাত। সকালে রোদের জন্য মাথা ব্যথা শুরু হয়েছে, আর এখন ঝড়ের সাথে বাতাসের জন্য শীত শীত লাগছে। বাতাস দেওয়ার সাথে সাথে কারেন্ট নিয়ে নিয়েছে। এখানে এই এক সমস্যা, হালকা বাতাসে কারেন্ট চলে যায়। রুম অন্ধকার হয়ে আছে। বিকেলের দিকে সবাই ফুচকা খেতে রেস্টুরেন্টে গিয়েছে। নাজমিন বেগম নুসরাতকে যেতে দেননি পেট ব্যথার জন্য। এসব খেলে আরো বেশি পেট ব্যথা করবে নাজমিনের মতামতে। একা একা বোর হয়ে গিয়েছে বাসায় থেকে নুসরাত। আমার মতো একজন ব্যক্তিকে ছাড়া ওরা চলে গেল, আমাকে নিল না। শালা খবিশের দল। এই কারেন্টওয়ালা জানোয়ারটা কারেন্ট নিয়ে এর মধ্যে বসে আছে, ভালো লাগে না। নিজের সাথে নিজেই কথা বলল নুসরাত। মাঝারি আকারের কালি চুলগুলো হাত খোপা করলো। ব্যাগি জিন্স টেনে টেনে পেটের ওপর থেকে কিছুটা নিচে নামালো। হাত দুটো উপরে তুলে আড়মোড়া ভাঙলো। জানালার কপাট একটা বন্ধ করে রাখলো, আর একটা খোলা রাখলো যাতে ভেতরে বাতাস আসতে পারে। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। দরজার বাহির থেকে নক হলো। আম্মা আসছো? বাহির থেকে উত্তর আসলো না। নুসরাত মনে করলো নাজমিন বেগম এসছেন। দরজা খোলা আছে আম্মা, ভেতরে আসো। নিজে নিজে কথা বলল। আম্মা ছাদে যাই। অপর পাশ নিশ্চুপ। আম্মা কথা বলছো না কেন? রাগ করছো? আমি তো কিছু। বলতে বলতে দরজার দিকে তাকালো নুসরাত। মুহূর্তেই ঠোঁট দুটো থামলো মেয়েটার। অসম্পূর্ণ রইল গোছানো কথা। দরজার সামনে পকেটে হাত রেখে দাঁড়িয়ে আছে আরশ। মেয়েটার ঠোঁট কেঁপে উঠল। মুখের কথা মুখের ভেতর রয়ে গেল। নিজ মনে নিজেকে গালি দিল না দেখে এত কথা বলার জন্য। কিন্তু সামনের ব্যক্তির মনোভাব ঠিক বোঝা গেল না। নুসরাত নিজের দিকে তাকিয়ে দেখলো ওড়না গায়ে আছে কিনা। হ্যাঁ, আছে ঠিকঠাক। সামনে তাকিয়ে হৃৎপিণ্ড কেঁপে উঠল। আরশ কিছুটা ঝুঁকে ওর দিকে তাকিয়ে আছে। কখন কাছে আসলো টের পেল না কেন? বাহিরে বাতাসের বেগ বাড়ল। শনশন করে বাতাস এসে ভেতরে প্রবেশ করে ছুঁয়ে দিল মানবীকে। আরশ হাত দ্বারা মেয়েটার চুলগুলো কপালের ওপর থেকে সরিয়ে দিল। ঘেমে গিয়ে কপালে বিন্দু বিন্দু জল জমা হয়েছে এরই মধ্যে মেয়েটার। আরেকটু ঝুঁকে গেল আরশ, দূরত্ব কিছুটা ঘুচিয়ে দিল। আরেকটু কাছাকাছি গেল, চোখের দিকে তাকালো। নুসরাতও চোখ বড় বড় করে আরশের চোখের দিকে তাকালো। একজনের নাক আরেকজনের নাকের সাথে ছুঁই ছুঁই। পেছনের দিকে সরে গিয়ে নুসরাত 2 ইঞ্চি জায়গা বাড়িয়ে নিল নিজেদের মধ্যে। সামনের দিকে আরো কিছুটা ঝুঁকলো আরশ। চোখ আগের তুলনায় দ্বিগুণ বড় করলো। চোখ নিচে নামা। বড়দের চোখের দিকে তাকাতে হয় না, জানিস না? চোখে চোখ রেখে তাকিয়ে আছিস, বেয়াদব মেয়ে। তোকে তো দেখছি কেউ ম্যানার্স শেখায়নি। কাপড়ের দিকে ইশারা করে বলল, আর ছেলেদের মতো কাপড় পরিস কেন? তুই কি ছেলে? তোকে কি কাপড় কিনে দেয়া হয় না? এরকম ফকিন্নির মতো চেহারা নিয়ে ঘুরিস কেন? আর বাড়িতে এত পুরুষ মানুষ, তোর চোখে লাগে না এসব কি পরিস? শান্ত অথচ গম্ভীর গলায় বলল আরশ। এত বড় অপমান সহ্য করার পাত্রী নুসরাত নয়। না, আমার চোখে কোনো পুরুষ মানুষ লাগে না। না, আমাকে কাপড় কিনে দেওয়ার হয় না।
আমাকে যেরকম ফকিন্নির মতো দেখতে লাগে আমি ওই রকমই ফকিন্নি, বুঝেছেন? কিছুটা থেমে নুসরাত আবার বলল, অন্যের দোষ ধরতে আসছেন, নিজে কি পড়েছেন? ঘরে এতগুলো বোন রেখে 3/4 প্যান্ট আর ওভার সাইজ গেঞ্জি পরে সারা বাড়ি ঘুরছেন। বাহ, নিজের বেলায় 16 আনা, আমার বেলায় 4 আনাও না। মনে মনে গালি দিল নুসরাত। চলো খবিস বদমাস। শ্যামলা বনের মেয়েটার দিকে তাকিয়ে থাকলো আরস। ওর কাঁধ সমান মেয়ে আর ওর সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে। কত ফুট হবে মেয়েটা? 5 ফিট 5 নাকি 5 ফিট 6? হ্যাঁ, 5 ফিট 6 ইঞ্চি হবে। কপালে হালকা টোকা দিয়ে বলল আরস, এত লম্বা কিভাবে হলি? দেশে যখন এসেছিলাম তখন তো ইশরাতের কাঁধের নিচে পড়তি, এখন দেখি ইশরাতের থেকেও লম্বা হয়ে গেলি। আর না কুচু হলো কিভাবে? আগে তো মোচা ছিল। ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো আরস। আরসের আজগবি কথা শুনে নুসরাতের মাথা গরম হয়ে গেল। আরসকে ধাক্কা দিয়ে পাশ কাটিয়ে বইয়ের টেবিলের পাশে চলে গেল। আপনি এসব আজব কথাবার্তা বলতে আসলেন? দরজা খোলা আছে, দয়া করে চলে যেতে পারেন। আরস চুপচাপ এক পা করে নুসরাতের দিকে এগিয়ে গেল, যেখানে নুসরাত দাঁড়িয়ে। নুসরাত হাত ধরে মোচড় দিয়ে বলল, অনেক সাহস হয়েছে তোর। পাথর দিয়ে মাথা ফাটিয়েছিলাম, তার চিহ্ন এখনো যায়নি, আর তুই আমার সাথে গলা ফাটিয়ে কথা বলিস? তোর এই অভ্যাসটা আমার মোটেও পছন্দ না। কেউ কিছু বললে সহজে মানতে চাস না। মেয়ে মানুষ এত তাড়ামি করিস কেন? মুখ দিয়ে চুপ চুপ শব্দ করলো আরস। হাতে আরেকটু জোর দিয়ে মোচড় দিল এবার। নুসরাত মোচড় খেয়ে উফ শব্দ করলো না, শুধু তাকিয়ে থাকলো উজ্জ্বল শ্যাম বর্ণের ছেলেটার দিকে।